খানুল আজম উলুঘ খান-ই জাহান। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই ধরেছেন, আমি হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের কথাই বলছি। প্রাচীন বাংলায় ইসলামের আলো ছড়াতে যে সকল মহান ব্যক্তিত্ব, ধর্মপ্রচারক এবং সুফি সাধকগণ এসেছিলেন, তাদের মধ্যে উনার স্থান ছিল একেবারে শীর্ষে। এই মহান ব্যক্তিত্ব একাধারে ছিলেন একজন মুসলিম বীর সেনানী, ন্যায়পরায়ণ শাসক, সফল সমাজ সংস্কারক এবং ইসলামের এক বিশিষ্ট ধর্মপ্রচারক। আজ আমরা যাচ্ছি এই কিংবদন্তি সাধকের স্মৃতিধন্য সেই প্রাচীন জনপদে, যার আদিনাম ছিল খলিফাতাবাদ, আর বর্তমানে এটি আমাদের পরিচিত বাগেরহাট জেলা, যে জেলাটি ইউনেস্কো কর্তৃক পেয়েছে মসজিদের শহরের খেতাব, যেখানে এই মনীষীর হাতে গড়া ৬০ গম্বুজ মসজিদের মতো বিশ্ববিখ্যাত স্থাপত্য আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো চলুন আর দেরি না করে ইতিহাস ও স্থাপত্যের শহরের দিকে আমাদের আজকের যাত্রা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আজকে ২রা আগস্ট ২০২৫। আমার পেছনে যে এই বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস। এই দিকে রুমগুলো আছে, এ পাশে রুমে ছিলাম, এ পাশে আমাদের ছোট ভাইটা ছিল। আর এখান থেকে এখন আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিব। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই গেস্ট হাউসের নাম কিন্তু মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন। আর এই বিল্ডিংয়ে আমরা ছিলাম, ২ রাত এখানে থাকলাম। এখন এই জায়গাকে আমরা বাই বাই বলে চলে যাচ্ছি বাগেরহাটের উদ্দেশ্যে। আমরা বাসে উঠে গেছি। বাসে করে যাব কাটাখালীর মোড়, তারপর ওখানে গাড়ি চেঞ্জ করে আমাদেরকে বাগেরহাট যেতে হবে। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, খুলনা থেকে রাস্তা ধরে বাগেরহাট, মাদারীপুর, পিরোজপুর, কুয়াকাটা, এমনকি পদ্মা সেতু হয়ে ঢাকাও যাওয়া যায়। সকাল সকাল বেশ ফ্রেশ একটা ওয়েদারের মধ্যে চমৎকার একটা অনুভূতি নিয়ে যাত্রা করছি। সামনেই রয়েছে খান জাহান আলী সেতু, যেটা রূপসা সেতু হিসেবে বেশ পরিচিত। আমার এই খুলনা ভ্রমণের প্রথম ভিডিওটি ছিল এই সেতু নিয়ে, আপনারা হয়তো অলরেডি সেটি দেখেছেন। আজ আবারও আমরা এই সেতুর ওপর দিয়ে যাব, তবে আজ যাচ্ছি বাসে বসে। সামনেই সেতু, আর আমরা সেতুর আগে দাঁড়িয়েছি। এখানে আবার কিছু যাত্রী উঠতেছে। এটা হচ্ছে রূপসী বাংলা পরিবহন। এটা মাদারীপুর যায়, টেকেরহাট মাদারীপুর। সেই বাসে আমরা যাচ্ছি সকালবেলা। আমরা কাটাখালী নামক একটি জায়গা আছে, ওখানে নামবো সেতু পার হয়ে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন রূপসা সেতু। সকালবেলায় এই জায়গাটা বেশ ভালো লাগে। এখান থেকে ছোট ছোট অনেক জাহাজ দেখা যায়। মূলত লাইটার জাহাজগুলো সিমেন্টের ছাই, সার, বালু ইত্যাদি পরিবহন করে থাকে। এই সেতুর পাশ দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায়। ওয়াকওয়ে তৈরি করা আছে, ফলে এখানে মানুষ অনেকেই আসে হাঁটাহাঁটি করতে। আর সামনেই সেতুর টোল প্লাজা। এখানে টোল পরিশোধ করে মূলত বাসগুলো খুলনা থেকে বের হতে পারে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর অল্প সময়ের মধ্যেই নেমে যাব। সামনে কাটাখালীর মোড়। কাটাখালীর মোড় আসলে আমরা নেমে যাব। বন্ধুরা, আমরা খুলনা 0 পয়েন্ট থেকে এখন কাটাখালীর মোড়ে এসে পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদের বাগেরহাটের উদ্দেশ্যের যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলোতে এখন উঠতে হবে। আমরা যেখানে নেমেছি এই জায়গার নাম হচ্ছে কাটাখালীর মোড়। আমরা এখান থেকে মাহেন্দ্রতে উঠে গেলাম। মাহেন্দ্রতে চলে যাব হচ্ছে বাগেরহাট। কাটাখালীর মোড় থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম বাগেরহাটে। আর এখানে এখন একটা রুম নিতে হবে, একটা হোটেল নিতে হবে। সেখানে ব্যাগটাকে আগে রেখে তারপরে আমরা এক্সপ্লোর করা শুরু করবো। সকালে নাস্তাও করা হয়নি, সেটাও করতে হবে। আমরা বাগেরহাটের খান জাহান আলী মাজারের সামনে যে একটা রেস্টুরেন্ট আছে, এখানে বসেছি সকালে নাস্তা করার জন্য। তো দেখি এখানে কি আইটেম আছে, সেগুলো দিয়ে আগে নাস্তাটা সেরে নিই। সকালের নাস্তা চলে এসেছে, পরোটা, সাথে ডিম ভাজি আসবে এবং ডালও আসবে। এই হচ্ছে ডিম, এই হচ্ছে ডাল, আর এই পরোটা। সকালের নাস্তা চলছে, ভরপুর নাস্তা চলছে সকালের।
দুধ চা, দুধ এবং মালাই ভর্তি। আমরা সকালের নাস্তা শেষ করলাম, বেশ ভালোই লাগলো। এই বরিশাল রাঁধুনি হোটেলে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে 2রা আগস্ট 2025। বন্ধুরা, আমরা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘুরে ঘুরে দেখছি, আর এরই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট জেলায়। আজকে সকালেই আমরা এখানে এসেছি এবং একটা রুম নিয়েছি এখানে আপাতত থাকার জন্য। যেহেতু আমরা এখানে রাত কাটাবো না, আমরা এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখব। আপনারা জেনে থাকবেন যে এই এরিয়াটা কিন্তু মাজার এবং প্রাচীন কিছু মসজিদের জন্য খুবই বিখ্যাত। সেই জায়গাগুলো আমরা একটার পর একটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমরা রয়েছি ঠিক খান জাহান আলীর যে মাজার রয়েছে, মাজারের পাশে একটা হোটেল। সেই হোটেলে আমরা একটা রুম নিয়েছি, ছোট একটা রুম নিয়েছি শুধুমাত্র এখানে ব্যাগগুলো রাখার জন্য। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন খান জাহান আলীর মাজার। তো আমরা এই মাজার দিয়ে আমাদের ঘোরা স্টার্ট করব এবং এরপরে একটার পর একটা জায়গা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমরা এখানকার ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যতটুকু সম্ভব আমাদের পক্ষে, যতটুকু জানতে পারি সেটা জানাবো। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি। বন্ধুরা, আমরা এই যে মাজারের মেইন গেট যেটা, সেই গেটের সামনে চলে এসেছি। সামনেই হচ্ছে মাজার। বন্ধুরা, বাগেরহাট জেলায় এসেছি, যদিও এই জায়গাটা একটু জেলা সদরের আগেই। তো এইখানে কিন্তু পর্যটন মোটেল করেছে, যেটা এই খান জাহান আলীর যে মাজার, সেই মাজারে ঢোকার যে মেইন গেটের পরেই কিন্তু এখানে পর্যটনের হোটেল রয়েছে। তো এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে থাকতে পারবেন, যেহেতু এখানকার ভাড়াটা একটু বেশি। আর আমরা এখানে রাত কাটাবো না, এজন্য ভাবলাম যে কোনো একটা জায়গায় জাস্ট ব্যাগ ট্যাগ রেখে আমরা যাতে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি। তো এই হচ্ছে এখানকার একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখলাম। যদি আপনারা কখনো আসেন তখন এইখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। এই যে পর্যটন মোটেল। আমরা হাঁটতে হাঁটতে মাজারের গেটের একদম কাছাকাছি চলে এসেছি। বাইরে যদিও একটি বিশাল গেট করা আছে, আর সেখান থেকে মূল যে মাজারের গেট সেটা কিন্তু একটু সামনে। তো ওই জায়গাটা আমরা হাঁটতে হাঁটতে আসতেছি। আজকে আকাশে সূর্যের তাপও ভালোই আছে, বেশ গরম আছে। আর গরমের মধ্যে ঘামতে ঘামতে আমরা মাজারের গেটের সামনে পৌঁছে গেছি। এই যে গেট, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে মূল মাজারের ভেতরে প্রবেশ করা যাবে। তো আমরা এখন ভেতরটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই যে হযরত খান জাহান আলীর মাজার শরীফ দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখন এটার ভিতরে যাওয়ার চেষ্টা করব, ভিতরে দেখব, মসজিদও দেখব, মাজারও দেখব। আর এইটা হচ্ছে প্রাঙ্গণ, আর ওই পাশে দিঘি আছে। এই হচ্ছে খান জাহান আলীর মাজার, আর মাজারের পাশেই আবার খুব সুন্দর একটা বিশাল দিঘি আছে। সেই দিঘির পাড়ে আমরা একটু ঘুরে নিই। এখানে দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর বাতাস এবং প্রাণ জুড়িয়ে যাচ্ছে বাতাসে। বিশাল একটা দিঘি। প্রিয় দর্শক, আমার পেছনে যে মাজারটি আপনারা দেখছেন, সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি, যিনি ইতিহাসে খানুল আজম উলুঘ খান জাহান নামে সমধিক পরিচিত ছিলেন। 1369 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া এই মনীষীর শিক্ষার ভিত গড়ে উঠেছিল দিল্লির খ্যাতনামা ওলি ও কামেল পীর হযরত শাহ নিয়ামতুল্লাহর সান্নিধ্যে। সেখানে তিনি কোরআন, হাদিস ও ফিকহ শাস্ত্রের উপরে গভীর জ্ঞান অর্জন করেন। 1389 খ্রিস্টাব্দে তিনি সেনাপতি হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং নেতৃত্ব গুণে দ্রুত প্রধান সেনাপতির পদে উন্নীত হন। 1394 খ্রিস্টাব্দে তিনি জৌনপুর প্রদেশের গভর্নর নিযুক্ত হন। পরবর্তীতে সুলতান শামসুদ্দিন ইব্রাহিম শাহ সরকিরির নির্দেশে এক বিশাল সেনাদল নিয়ে তিনি বাংলায় অগ্রসর হন। তার এই আগমনে তৎকালীন বাংলার শাসক রাজা গণেশ দিনাজপুরের ভাদুরিয়াতে সরে যেতে বাধ্য হন। 1418 খ্রিস্টাব্দে খান জাহান আলী ঝিনাইদহের বারোবাজারে অবস্থান নেন এবং সেখান থেকেই বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম প্রচার ও ইসলামী শাসন ব্যবস্থা চালু করেন। প্রিয় দর্শক, এই মনীষী শুধুমাত্র একজন ধর্মপ্রচারকই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন দায়িত্বশীল শাসকও। সে সময় এই অঞ্চল সুন্দরবনের অতি কাছাকাছি এবং সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এই অঞ্চলে সুপেয় পানির বড় অভাব ছিল। জনগণের এই অভাব, এই কষ্ট দুর্দশা দূর করার জন্য
তিনি তার সৈন্যবাহিনী ও স্থানীয়দের সাথে নিয়ে প্রায় ৩৬০টি দিঘি খনন করেন। এই উদ্যোগে মানুষ পানির অভাব থেকে চিরমুক্তি পায় এবং এই অঞ্চলে নতুনভাবে উন্নয়নের ধারা শুরু হয়। এই মাজারটি এই মহান সাধকের চিরনিদ্রার স্থান। এখন আমরা তার এই মাজার জিয়ারত করব। চলুন একসঙ্গে ভেতরটা ঘুরে দেখি। এই যে বিশাল দিঘি, সুবিশাল দিঘি, আর এই দিঘির পাশেই কিন্তু মাজার, আর মাজারে প্রবেশের রাস্তা হচ্ছে এটা। আসুন আমরা মাজারের ভেতরটা একটু ঘুরে দেখি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই হচ্ছে হযরত খান জাহান আলীর মাজার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বন্ধুরা দেখতে পাচ্ছেন হযরত খান জাহান আলীর যে মাজার, সেই মাজারটা কিন্তু এটা। এইখানেই উনি শায়িত আছেন। উনি এমন একজন ব্যক্তিত্ব যার আসার ফলে কিন্তু এদেশের অনেক মানুষ ইসলাম ধর্ম পেয়েছিল সেই সময়ে। এখানে যিনি শায়িত আছেন উনি হচ্ছে ওনার একজন প্রধান শিষ্য, এবং তার প্রধান শিষ্যের যে মাজার সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা হযরত খান জাহান আলীর যে মাজার শরীফ সেটা জিয়ারত করলাম, সেটা ঘুরে দেখলাম। মূলত একটি জিনিস আমার ভেতরে খুব দাগ কেটে গেল, সেটি হচ্ছে যে ওনাদের কারণেই কিন্তু আমরা আজকে ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, আমাদের একটা পরিচিতি পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটা এসে আমি খুব আবেগতাড়িত হয়েছি। আমার ধর্ম এবং আমার যে পরিচিতি, পৃথিবীর বুকে যে শান্তি এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কিছু মিলিয়ে আমার ভেতরটা অনেকটাই প্রকম্পিত হয়েছে এই জায়গাটা ভিজিট করতে এসে। যে এত প্রাচীন আমলে উনি এই দেশে এসেছিলেন, ফলে আমরা কিন্তু ইসলাম ধর্ম পেয়েছি। তো যাই হোক, আমার ভেতরটা অনেকটাই আবেগতাড়িত হয়ে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ব্যাপারটা অনুধাবন করতে পারছেন হয়তোবা। আমরা এখন এর পাশে আরও অনেকগুলো দর্শনীয় স্থান আছে, সেই স্থানগুলো দেখব। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আমরা খান জাহান আলীর যে মাজার শরীফ রয়েছে সেটা আমরা ঘুরে দেখলাম, আর এর সাথেই কিন্তু একটি জামে মসজিদও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাজার থেকে বের হয়ে আসলে হাতের ডান দিকে এটা হচ্ছে মসজিদের অংশ, একদম লাগোয়া, মাজারের সঙ্গে লাগোয়া মসজিদ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের অংশ। এই পাশে হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ রয়েছে। এই হচ্ছে জামে মসজিদ। জামে মসজিদের মূল অংশটা এখন তালাবদ্ধ রয়েছে। এদিকে হচ্ছে মূল অংশ। তো আমরা এই বাইরের অংশ থেকে ঘুরে একটু দেখে চলে যাচ্ছি। তো বন্ধুরা এই খান জাহান আলীর মাজার আমরা ঘুরে ঘুরে দেখলাম, ভেতরটা একটু দেখার চেষ্টা করলাম, এবং এখানে খান জাহান আলী সম্পর্কে আমার যতটুকু জানা ছিল সেই বিষয়টা আপনাদেরকে জানালাম। বা খুবই আবেগতাড়িত একটা বিষয়, যেটি হচ্ছে যে উনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন বিধায় কিন্তু আমরা এই ধর্ম ইসলাম হিসাবে আমরা ধর্মকে পেয়েছি এবং আমরা এই ধর্মের অনুসারী হতে পেরেছি। তো আল্লাহ তাআলা ওনাকে তার বরকত দান করুক, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিক এবং তাকে আরও বেশি সম্মানিত করুক। বন্ধুরা এই খান জাহান আলীর মাজারের এখানে যে দিঘি রয়েছে, এখানে যদি আপনি এসে বসে থাকেন, আপনার সারা দিন কাটানো এখানে কোনো ব্যাপারই না। এত সুন্দর বাতাস এবং এত সুন্দর লাগছে এখানে বসে থাকতে, বা এত ভালো লাগছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা এখানে যদি কখনো আসেন, এই মাজারের পাশে যে দিঘি রয়েছে, এখানে গাছের ছায়ায় বসলে আপনার অটোমেটিক ঘুম চলে আসবে। আর বিশেষ করে এই যে এখন যে গরমের সময়, এই সময় এই ধরনের বাতাস লাগলে, শরীরে বাতাস লাগা মাত্রই আপনি ঘুমিয়ে যাবেন। বন্ধুরা আমরা এখন খান জাহান আলীর যে মাজার রয়েছে সেই দরগার থেকে বের হয়ে একটু সামনে আসলে এখানে রয়েছে 9 গম্বুজের মসজিদ। সেই মসজিদটি দেখার উদ্দেশ্যে যাচ্ছি, আর এটি খুবই কাছে, আমরা কাছাকাছি চলে এসেছি। এবং এই জায়গাটা কিন্তু কিছুটা অফবিট, এখানে কিন্তু মানুষ ওইভাবে আসে না দর্শনার্থীরা। কিন্তু আমরা চাচ্ছি যে এমন একজন ব্যক্তিত্ব এবং একজন সমাজ সংস্কারক হযরত খান জাহান আলী, ওনার যে কৃতিত্ব এই অঞ্চলে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জায়গাগুলো প্রায় সবগুলোই কভার করার আমরা আজকে চেষ্টা করব। বন্ধুরা আমরা 9 গম্বুজ বিশিষ্ট যে মসজিদ, সেই মসজিদে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সেই মসজিদটা।
9 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ঠাকুরদিঘির পশ্চিম পাড়ে এবং খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের সমাধির সৌধের দক্ষিণ পূর্বে অবস্থিত। মসজিদের ছাদ 9টি নিচু অর্ধবৃত্তাকার গম্বুজ দ্বারা আচ্ছাদিত রয়েছে। তাহলে এখানে 9টি গম্বুজ দ্বারা এর ছাদ আচ্ছাদিত রয়েছে, ফলে এটি 9 গম্বুজ মসজিদ হিসেবে প্রচলিত, বা সবাই এটাকে 9 গম্বুজ মসজিদ হিসেবে চেনে। চারিদিকে একদম বর্গাকার মসজিদটি, চারিদিকের ওয়াল একই ধরনের। এখন একটু ভেতরটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি। এই যে মসজিদের ভেতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মসজিদের ভেতর। এখানে 3টা হচ্ছে মেহরাবের মতো জায়গা করা আছে। মূল যে মেহরাব এটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে মূলত ইমাম সাহেব এসে দাঁড়ান এবং নামাজ পড়ান। যে ইসলাম ধর্মের যেই প্রাচীনতম যে অবস্থা, তখন কিন্তু মসজিদ ভিত্তিক শাসন ব্যবস্থা চালু ছিল। আর হজরত খান জাহান আলী এই অঞ্চলে যেহেতু শাসক ছিলেন, উনার যত মুরিদ ছিল, উনার যত সৈন্য সামন্তর ছিল, তাদেরকে নিয়ে কিন্তু উনি এই অঞ্চল শাসন কার্য কিন্তু উনি পরিচালনা করতেন। এবং তার ধারাবাহিকতায় কিন্তু বিভিন্ন জায়গায় উনি মসজিদগুলো নির্মাণ করেছিলেন, এবং এই মসজিদ কেন্দ্রিক একটি হচ্ছে শাসন ব্যবস্থা, পাশাপাশি হচ্ছে সমাজ ব্যবস্থা উনি গড়ে তুলেছিলেন, যেখানে মূল কার্যগুলো করা হতো কিন্তু এই মসজিদ থেকে পরিচালনা করা হতো। বিভিন্ন ধরনের শাসন, অনুশাসন এবং বিচারিক যে কার্যক্রম সব কিন্তু মসজিদ ভিত্তিক ছিল। আমরা হাঁটতে হাঁটতে আরও একটি স্থাপনার সামনে চলে এসেছি। এটি হচ্ছে একটি মাজার। এটি হচ্ছে সৈয়দ শাহ আহমদ ওরফে জিন্দা পীর রহমতুল্লাহি আলাইহির মাজার, যিনি ছিলেন কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আপন মামা। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তার মাজার কমপ্লেক্স। এই হচ্ছে মাজার শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই যে ওনার কবরস্থান বা ওনার মাজার দেখতে পাচ্ছেন আপনারা। 1355 সালে এই জায়গাটা মেরামত করে এইভাবে তৈরি করেছে ওনারা, পরবর্তীতে হয়তো এটা তৈরি করেছে। বাগেরহাটের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই 1 গম্বুজ বিশিষ্ট মসজিদটিও রয়েছে, যেটি আমার পেছনেই দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি 1 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে আসেন, তার পাশেই কিন্তু রয়েছে জিন্দা পীরের মাজার। সেই মাজারটিও দেখতে পারবেন, যিনি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আপন মামা। পাশাপাশি এখানে আরও অনেকগুলো কবর রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকগুলোই কবর রয়েছে। এদিকেও রয়েছে, এইদিকেও রয়েছে বেশ অনেকগুলো কবর। পাশাপাশি এখানে যে 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ, এই মসজিদটিও আপনারা দেখতে পারবেন। আপনারা যদি খান জাহান আলীর মাজার জিয়ারত করতে আসেন বা মাজার দেখতে আসেন, তার পাশাপাশি এই জায়গাগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। এগুলো কাছাকাছি জায়গাতেই রয়েছে। এই বাগেরহাটের বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমরা আরও একটি মসজিদের সামনে এসেছি। এটি হচ্ছে রেজা খোদা মসজিদ। দেখতে পাচ্ছেন রেজা খোদা মসজিদের এটা হচ্ছে ধ্বংসাবশেষ। মূলত মূল মসজিদ যেটা ছিল, প্রাচীন যে মসজিদটি ছিল, সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন এখানে টিন দিয়ে একটি দোচালা টাইপের একটি ঘর বানানো আছে, এটিও মসজিদ হিসাবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে বাগেরহাটের সবচাইতে উল্লেখযোগ্য যে দর্শনীয় স্থান, সেটি হচ্ছে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। সেই মসজিদটি আমরা এখন দেখার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা চলে এসেছি 60 গম্বুজ মসজিদে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে নাম ফলক দেওয়া আছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু 60 গম্বুজ মসজিদের যে চত্বর, সেই জায়গাটা দেখা যাচ্ছে। ইউনেস্কোর তালিকাভুক্ত ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটে রয়েছি। আর বাগেরহাটের এখানে যে সিংগাইর মসজিদ, সেই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আর এই মসজিদের সৌন্দর্য আপনাদেরকে কি বলবো, এটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর একটি মসজিদ। এবং এর যে নির্মাণ, প্রাচীন আমলের যে মসজিদগুলো যেভাবে নির্মাণ করা ছিল, সেগুলো কিন্তু এই একই ধারায় তৈরি করা। যেমন এখানে হচ্ছে পোড়ামাটির ইট এবং চুনসুরকি দিয়েই কিন্তু এই মসজিদটিও তৈরি করা আছে, এবং ভেতরে এটি একটি গম্বুজের উপরে দাঁড়িয়ে আছে মসজিদটি। খুবই সুন্দর একটা মসজিদ, মনোরম মসজিদ। এবং এই মসজিদটি কিন্তু একদম বাগেরহাটের যে 60 গম্বুজ মসজিদ রয়েছে তার পাশে এই মসজিদটি। আপনারা আসলে এই মসজিদটিও ভিজিট করে যেতে পারবেন। বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর, এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারের একটি জায়গা। তো সেটার সামনে দাঁড়িয়ে আছি। এইখানে ভেতরে জাদুঘর রয়েছে এবং মসজিদটাও ভেতরে, এই কমপ্লেক্সের ভেতরে মসজিদ এবং জাদুঘর রয়েছে। আমরা এখন এই টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে লেখা রয়েছে বিদেশি পর্যটক 500 টাকা, দেশি পর্যটকদের জন্য 30 টাকা এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা। সার্কভুক্ত দেশসমূহের পর্যটকের জন্য হচ্ছে 200 টাকা। এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য হচ্ছে 10 টাকা করে টিকিট। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিব এবং ভেতরের দিকে যাব।
আমরা এই মসজিদ চত্বর ঘুরে দেখার জন্য টিকিট নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এক একটি টিকিট হচ্ছে 30 টাকা করে পড়েছে। এই যে 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এই 30 টাকা দিয়ে টিকিট নিলে আপনারা এর ভেতরে যা কিছু আছে সব কিছু ঘুরে দেখতে পারবেন। তো আমরা টিকিট নিয়েছি, আর আমরা শুরুতেই ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে বাগেরহাট জাদুঘর। তো আমরা এই জাদুঘরটা আগে প্রথমে দেখব, এরপরে আমরা মসজিদ চত্বরটা ঘুরে দেখব। এটি হচ্ছে এই মসজিদ কমপ্লেক্সের মধ্যেই রয়েছে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন সে জাদুঘরটি। আর এই জাদুঘরে মূলত আসলে তেমন কিছু দেখার নেই, শুধুমাত্র রয়েছে কালা পাহাড়ের যেই দেহ অবশেষ, সে দেহ অবশেষের যে অংশটা চামড়া দিয়ে তারা একটা বানিয়ে রেখেছে এবং মুখের অংশটা কিন্তু কাঠেরই তৈরি। তো সেই জিনিসটা দেখলাম, এটি একটি ভালো লাগলো। এই এলাকার কিন্তু প্রাচীন নাম ছিল খলিফাতাবাদ, এটা আপনারা জেনে থাকবেন। যখন খান জাহান আলী এই এলাকা শাসন করেছেন তখন কিন্তু এই জায়গার নাম উনি দিয়েছিলেন খলিফাতাবাদ। এবং এই খলিফাতাবাদে উনি যেমন 360টি দিঘি খনন করেছেন, পাশাপাশি উনি কিন্তু অনেকগুলো মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদ হচ্ছে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। আর সেই মসজিদ চত্বরের ভেতরেই কিন্তু এই জাদুঘরটি, বাগেরহাট জাদুঘর, সেটা দেখা আমরা শেষ করলাম। এখানে রয়েছে অনেক ধরনের পুরাকীর্তি, যেগুলো ছোট ছোট অনেক ধরনের পুরাকীর্তি রয়েছে। এবং উল্লেখযোগ্য আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে খান জাহান আলীর যে বাসস্থান ছিল সেটা খনন করে কিছু পুরাকীর্তি পাওয়া গিয়েছিল, সেগুলোও কিন্তু এই জাদুঘরের মধ্যেই রয়েছে। তো আপনারা যদি কখনো এই জায়গাটা ভিজিট করতে আসেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা এই 60 গম্বুজ মসজিদ চত্বরটি ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমার পেছনে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ, যে মসজিদটি কিন্তু হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের যে স্মৃতি, সেই স্মৃতিকে ধারণ করে এখনও কিন্তু এটা রয়ে গেছে। তো এই মসজিদটির সম্পর্কে আমরা জানি যে এখানে 60টি গম্বুজ রয়েছে। প্রকৃতপক্ষে এখানে কয়টি গম্বুজ রয়েছে এবং কি আছে না আছে, পুরো বিষয়টা আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ভেতরে ঢুকি এবং ভেতরে যেয়ে দেখি যে প্রকৃতপক্ষে এখানে কতগুলো গম্বুজ রয়েছে এবং এই মসজিদের যে নান্দনিক সৌন্দর্য সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা ভেতরে যাই। এই হচ্ছে 60 গম্বুজ মসজিদের প্রবেশ দ্বার, সেটি দিয়ে আমরা ভেতরের দিকে আসলাম। দেখতে পাচ্ছেন মসজিদের কিন্তু ভেতরে আসলে দেখবেন যে এখানে মসজিদের ভেতরে কিন্তু একটা মসজিদ চত্বর রয়েছে। এই যে ডান দিক থেকে শুরু করলে আমি দেখতে পাচ্ছি, এবং সামনে রয়েছে মসজিদটি। মসজিদ যে কমপ্লেক্স, চারধার দিয়ে এরকম সবুজে ঘেরা খুব সুন্দর একটা কমপ্লেক্স, এবং এর ভেতরেই কিন্তু মসজিদটি রয়েছে এবং দারুণ একটি ঐতিহাসিক একটি মসজিদ। আমরা এখন এই মূল মসজিদ ভবনের ভেতরে একটু ঘুরে আসি ভেতর থেকে। চলুন। আল্লাহুম্মা আফতার। মসজিদের ভেতরের যে পিলারগুলো রয়েছে দারুণ করে এখানে কিন্তু একটার পর একটা পিলার রয়েছে এবং এই পিলারের উপরেই কিন্তু গম্বুজগুলো রয়েছে। বন্ধুরা, মসজিদের ভেতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কতটা নান্দনিক এই মসজিদটা। এবং এর পশ্চিম দিকের যে ওয়াল, এই যে দেখুন পশ্চিম দিকের ওয়ালে খুব সুন্দর কারুকাজ করা রয়েছে। একদম উপর দিক থেকে খুব সুন্দর করে কারুকাজ করা রয়েছে মসজিদের ভেতরে। পোড়ামাটির ফলক দিয়ে খুব সুন্দর করে কারুকাজ করা রয়েছে। যে মূল মেহরাব সেটা দেখতে পাচ্ছি আমরা এখন। বন্ধুরা, এই মসজিদের যিনি ইমাম এবং খতিব, উনি আমাদের সঙ্গে রয়েছেন। তো ওনার কাছ থেকে আমরা এই মসজিদ সম্পর্কে একটু কিছু তথ্য জানতে চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদে 60টি পিলার আছে, 81টি গম্বুজ, 22টি জানালা, 4টি দরজা, 10টা মেহরাব। আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান রহমাতুল্লাহ আলাই। চুন সুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে 2000-এর অধিক লোক নামাজ পড়তে পারে। গম্বুজটাই 7টাই গম্বুজ। 7 গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করেছে 60 গম্বুজ। আসলে 81 গম্বুজ, 60 পিলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এই পিলারগুলো পাথরের তৈরি, তাই তো?
এবং এর ভিতরে কোনো রড নেই, সেই আমল থেকে এখন পর্যন্ত আছে। এই 600 বছর ধরে এটা টিকে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এখানে একটা বহুত বড় একটা নিয়ামত এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা নিশ্চয়ই একটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। নাহলে এতদিন তো আসলে এই ধরনের স্থাপনাগুলো বিভিন্ন সময় ভূমিকম্প হয়েছে, বাংলাদেশেও বিভিন্ন সময় অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে, তারপরেও এগুলা যে আল্লাহর কুদরতি ইয়াতে এই জিনিসটা বিরাজমান রয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। বন্ধুরা, এই বাগেরহাট মসজিদের পশ্চিম দিকে একটি দিঘি রয়েছে, যে দিঘির নাম হচ্ছে ঘোড়া দিঘি। তো কথিত আছে যে এই দিঘি খনন করার পরে এই দিঘিতে নাকি পানি আসতো না। তো সেই সময় হযরত খান জাহান আলী উনি এর ভেতর দিয়ে ঘোড়া চালিয়েছিলেন এবং ঘোড়া নিয়ে এই পুরা এরিয়াটা পরিক্রমা করেছিলেন। তারপরে নাকি এখানে পানি ওঠে এবং এখানকার পানি আসলে খুবই সুমিষ্ট, কারণ আমি এখানে অজু করেছি, অজু করে দেখলাম যে এখানকার পানি খুবই সুমিষ্ট। আর দেখতে পাচ্ছেন খুব বিশাল একটি দিঘি এখানে। তো এই দিঘিটা খুবই সুন্দর একটা দিঘি এবং এই দিঘির পাশে দারুণ বাতাস কিন্তু লাগছে এবং ঝিরিঝিরি বাতাস রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন। এবং অনেক মানুষ এখানে গোসল করছে, আশেপাশের মানুষ যারা আসছে বা দর্শনার্থী যারা আছে তারাও কিন্তু এখানে গোসল করছে। বন্ধুরা, আমি এখন এই যে পশ্চিম দিক দিয়ে যদি মসজিদ চত্বরের ভেতরে ঢুকি, তাহলে কিন্তু এখানে পশ্চিম ওয়ালেই একটি ছোট দরজা রয়েছে। কথিত আছে যে এই দরজা দিয়ে একসময় খান জাহান আলী এখানে প্রবেশ করতেন, যেহেতু উনি এদিকে বসবাস করতেন এবং এই মসজিদে যখন নামাজের সময় হতো তখন তিনি এদিক দিয়ে প্রবেশ করতেন, বা কোনো বিচার কার্য থাকলে তখন কিন্তু তিনি এই দরজা দিয়ে প্রবেশ করতেন বলে জানা যায়। দারুণ একটি স্থাপত্য বন্ধুরা, প্রাচীন স্থাপত্য, প্রায় 650 থেকে 700 বছরের পুরনো একটি স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি। খুবই দারুণ লাগছে এখানে। প্রায় 700 বছরের পুরনো এই মসজিদে আমার নামাজ পড়ার তৌফিক হলো। নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম এবং খুবই ভালো লাগলো। তো এখন এখান থেকে আমাদের বিদায় নেবার পালা। বন্ধুরা, আমাদের বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ দেখা শেষ হলো। এখন আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি। যাওয়ার পথে দুপুরে লাঞ্চ করব, তারপর রুমে ফিরে যাব এবং তারপর আমরা ডিসাইড করব যে কোথায় যাব বা না যাবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ৬০ গম্বুজ মসজিদ দেখে যেই শেষ করেছি, জোহরের নামাজ পড়ে যেই বেরিয়েছি, আর অমনি বৃষ্টি চলে এসেছে। দারুণ বৃষ্টি, একদম ঝমাঝম বৃষ্টি যাকে বলে। খুব সুন্দর একটা বৃষ্টি হয়ে গেল। যেহেতু শ্রাবণ মাস চলছে, এ সময় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আর এই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আমি বাসা থেকে এসেছিলাম এই অঞ্চলটা ঘুরে দেখার জন্য। আর এটা উপকূলীয় অঞ্চল, এখানে তো বৃষ্টি থাকবেই। দেখুন কেমন অন্ধকার হয়ে আছে। একদম মেঘ নিচে নেমে আছে, যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি আসতে পারে। আমরা জানতে পারলাম যে এখানে রবি ভাইয়ের রেস্টুরেন্ট আর গোলপাতা স্পাইস আছে, এগুলি নাকি খুবই বিখ্যাত হোটেল। তো এখানে দেখি দুপুরের খাবারটা ট্রাই করে দেখি কেমন, এখানে কি অবস্থা, কি আছে না আছে একটু দেখি। আমরা ফেমাস একটি রেস্টুরেন্ট রবি ভাইয়ের মেজবান বাড়ি, এখানে এসে বসে গেলাম। দেখি কি খাবার নিয়ে আসতেছে এবং কি আছে না আছে একটু ট্রাই করে দেখি। এখানে যে বিশেষত্ব সেটা হচ্ছে এখানে আলুর দম রয়েছে এবং গরু, মুরগি, 2 প্রকারের মুরগি রয়েছে। তো আমাদের এই যে আলুর দম দিয়ে গেছে, এখন এই আলুর দম দিয়ে মেজবান স্টাইলে খাবার হবে। তো আমরা এখন খাওয়া শুরু করি। আর এদিকে যে ভাইয়েরা খাচ্ছে, কি কেমন মজা ভাই রান্না? খুব মজা না? তো আমরাও খাই দেখি যে কেমন লাগতেছে। এই যে আলুর দম দেখুন, এর ভিতরে দারুণ করে আলুর দম বানিয়েছে। আলুর দম একদম নিয়ে নিলাম 1 চামচ। আলু হয়ে গেল একদম পুরোটা। ভেতরে আবার চুই দেওয়া আছে, যেহেতু এই অঞ্চলের ঐতিহ্য হচ্ছে চুই, সুতরাং চুই থাকবে। বিসমিল্লাহ।
আলুর দম দিয়ে খেতে দারুণ লাগছে। এই যে এখানকার গরু রান্না, এই অঞ্চলের সব জায়গায় একই রকম রান্না, তেলের মধ্যে ওনারা রান্নাটা করে। এখানে গরুর গোশত চুই ঝাল দিয়ে রান্না করেছে, দারুণ। আর আমি মুরগি নিয়ে নিয়েছি, যেহেতু আমি একটু গরু ভয় পাচ্ছি এজন্য মুরগি নিয়েছি। মুরগিটা বেশ ভাজা ভাজা করে রান্না করেছে। প্লেটের অবস্থা দেখে বুঝতে পারছেন যে কতটা খেয়েছি। একদম সবার প্লেট একদম সাদা সাদা হয়ে গেছে। বেশ মজা করে খেলাম, একদম কবজি ডুবিয়ে খাওয়া যাকে বলে। খুব সুস্বাদু ছিল, ঝাল ঝাল রান্না, দারুণ লেগেছে খেতে। পাশাপাশি যেটা দেখলাম যে এখানে ওনারা খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে খাওয়ালো, এই বিষয়টা আমাকে খুব ভালো লেগেছে। তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন, রবি ভাইয়ের মেজবান যে হোটেলটা রয়েছে এখানে কিন্তু আপনারা এসে খেতে পারেন। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ থেকে আসতে গেলে দরগার সামনে ইয়েটা পড়ে হোটেলটা। দারুণ একটা খাবার আজকে উপভোগ করলাম, বেশ ভালো লেগেছে এবং দামও রিজনেবল। এই হোটেলের খাবারটা হচ্ছে মেজবান স্টাইলে। এখানে আলুর ঘন্ট যেমন রয়েছে, পাশাপাশি রয়েছে আপনি চুই ঝালের গোশত খেতে পারেন, মাংস রয়েছে গরুর মাংস, যেটা বড় পিস। এখানে মনে হয় বড় পিস আর ছোট পিস আছে। হ্যাঁ, বড় পিস সেটা হচ্ছে ১৪০ টাকা করে, আর যেটা ছোট সেটা হচ্ছে ১২০ টাকা করে। আচ্ছা, এখানে যে মাংসের পিস রয়েছে দুই ধরনের, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। বড়টা হচ্ছে ১৪০ টাকা করে আর ছোটটা হচ্ছে ৮০ টাকা করে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো, সুবিধা মতো যেটা আপনাদের পছন্দ হয় সেটা খেতে পারবেন। আমার কাছে ভালো লেগেছে, আপনারা আসতে পারেন। বন্ধুরা, আমরা যে রবি ভাইয়ের মেজবান যেই রেস্টুরেন্টটা রয়েছে সেখানে খাওয়া দাওয়া শেষ করলাম। খুব দারুণ লেগেছে আমাদের খাবার কি এখানকার। তো এখানে যে মালিক আছেন উনি এখানে আছেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। আপনাদের এই হোটেলটা কবে থেকে চালু করেছেন? আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম। আমাদের রেস্টুরেন্টটা চালু হয়েছে প্রায় 2 বছর। হাইয়ের পাশে এমনি কাঁচা বাজারের ভিতরে ছিল, প্রায় 5 বছর হোটেলের বয়স। আমরা চেষ্টা করি মানুষকে ভালো খাওয়ানোর জন্য, এবং এটা হচ্ছে খুলনা বাগেরহাটের ঐতিহ্য চুই ঝাল। এই চুই ঝালের রসুনের গরুর গোশত পাকা হয় আমাদের এখানে। বিশেষ করে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি এবং গরুর বিরিয়ানি পাওয়া যায়। এবং আলুর দমটা হচ্ছে আপনার মেজবান বাড়ির খাবার। আসলে এখন ওই মেজবান বাড়ির খাবারটা উঠে গেছে, কিন্তু আমরা এই মেজবান বাড়ির খাবারটা স্পেশালভাবে আলুর দমটা তৈরি করি। আমাদের এখানে প্রতিনিয়ত প্রায় 1000 লোকের আয়োজন করা হয় এবং 24 ঘন্টা আমাদের হোটেল খোলা থাকে। তাই 3টায় আসলেও আমরা 200 লোকের খাবার ইনশাল্লাহ একবারে দিতে পারি। আমরা চেষ্টা করি সবাইকে ভালো খাওয়ানোর জন্য, এবং আপনারা সবাই আমন্ত্রিত আমাদের হোটেলে আসবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে আপনার মুখের সামনেই বলি, সেটা হচ্ছে এখানে খাবার খেয়ে আমাদের খুব ভালো লেগেছে, এবং আমার ছোটো ভাই 2জন আছে, ওরাও বলেছে যে দারুণ লেগেছে। তো অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম।